किसी न किसी तरीके से दुकान खुली रखनी पड़ेगी। आप बाल कटवा একটা মেয়ের জন্য ছেলে সাজা সহজ বিষয় নয়। প্রতিটি মেয়ের এই সিনেমা দেখা উচিত। পিতা একটা পরিবারের বটবৃক্ষ। সেই বটবৃক্ষ যদি কোনো কারণে ভেঙে পড়ে, তাহলে পুরো পরিবারই ভেঙে পড়ে। আর তখন পরিবারের হাল ধরতে হয় পরিবারের সন্তানদের। কিন্তু সে পরিবারে যদি ছেলে সন্তান না থাকে, তাহলে পরিবারটি একদম ভেঙে দুমড়ে মুচড়ে যায়। আর এখান থেকেই শুরু হয় আজকের সিনেমার লড়াই সোফিয়া এবং সাবদারের। কেন মেয়েটির ছেলে সাজতে হলো, আর কিভাবেই বা সে দুনিয়া থেকে আড়াল করলো যে সে একজন মেয়ে, ছেলে নয়। আমি কথা দিচ্ছি, সিনেমাটি তোমাদের পরিবার শিখতে সহযোগিতা করবে। একজন কলেজ পড়ুয়া মেয়ে চাইলেই যে বাবার লাঠি হতে পারে তা বিশ্বাস করাবে। তাহলে চলো আর দেরি না করে সিনেমাটি শুরু করা যাক। সিনেমার শুরুতেই দেখা যায় একটি পরিবারকে, যেখানে পরিবারের বড় মেয়েকে দেখতে আসবে বিয়ের জন্য। মেয়েটির নাম ইসমাত, তার ছোট বোনের নাম সোফিয়া। তার মা তাকেও সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছিল। মধ্যবিত্ত পরিবার, কেউ যেন ছোট মেয়েকেও খারাপ না বলে, সেজন্যই পরিপাটি করে সাজিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু সোফিয়ার বিষয়টি ভালো লাগে না। সে বলে বিয়ে বড় বোনের, ছোট বোনকে কেন সাজাতে হবে। সোফিয়া তার বাবাকে বলে যে আমি ছেলে হলে তো এরকম করে আমার শাস্তি হতো না, এরকম অত্যাচার আমার উপর করতো না মা। সোফিয়ার বাবা বলে তুমি আমার কাছে ছেলের থেকে কম না। সোফিয়া বলে যে ছেলে তো হতে পারিনি। তারা রেডি হয়ে পরিবারের একটি সেলফি নিয়ে চলে যায় ছেলে পক্ষের সাথে দেখা করতে। সেখানে গল্পের তালে ছেলে পক্ষের মা সোফিয়াকে দেখে বলে যে আপনার বড় মেয়ের তো বিয়ে হলো, ছোট মেয়ের জন্য তো ছেলে দেখতে হবে, আপনারা চাইলে আমি দেখতে পারি। সোফিয়া তখন মশকরা করে বলে হ্যাঁ অবশ্যই দেখেন, আমি তো রাজি। এদিকে সোফিয়ার ছেলেকে পছন্দ হয়নি। পরের সিনেই দেখানো হয় সোফিয়া তার বড় বোনকে বোঝানোর চেষ্টা করছে তার কেন বিয়ে করতে হবে। সারা জীবন ছেলের দেখাশোনা করো, ছেলের বাবা মার দেখাশোনা করো, আত্মীয় স্বজনের মন রক্ষা করো, এসব কেন করতে হবে। জীবনের সবকিছু একটা ছেলের জন্য কেন করতে হবে। সোফিয়ার বড় বোন সোফিয়াকে বলে আমার জন্য তো সংসারই প্রযোজ্য, কিন্তু তোমার জন্য উন্মুক্ত পড়াশোনা। তুমি স্বপ্ন দেখছো, স্বপ্ন পূরণ করো। সোফিয়ার বড় বোন সোফিয়াকে তার বাবা মার উদাহরণ দেয়, দিয়ে বলে দেখো, হয়তো আমার জীবনসঙ্গীও পারফেক্ট না, কিন্তু আমাদের বাবা মাকে দেখো, তারা একে অপরের জন্য কতটা আপন। জীবনসঙ্গী এরকমই হওয়া উচিত। এখানে বোঝানো হয় তাদের ছোট্ট মধ্যবিত্ত পরিবার, তাদের বাবা অনেক কষ্ট করে মেয়ে দুটোকে বড় করছে। তাই বড় বোন ছোট বোনের জন্য নিজের চাওয়া পাওয়া খুব একটা গুরুত্ব দেয়নি, যেন ছোট বোন পড়াশোনা করে নিজের নাম করতে পারে। এখানে দেখানো হয় সোফিয়ার লেখালেখিরও অভ্যাস আছে। সে নিজের দৈনন্দিন চিন্তাভাবনা একটি ডায়েরিতে লিখে রাখে। সিন চলে আসে সালমানের সেলুনের দোকানে। সালমান সোফিয়ার বাবা। সালমান চুল কাটছে। আর সেখানে আজারা কিছু সালমানের সমবয়সী লোকেরা বসে খোশ গল্প করছে। ঠিক তখনই সালমানের সেলুনে ভাই ইয়াদানি চলে আসে। তাকে দেখেই বোঝা যায় যে সে একটু অন্যরকম টাইপের লোক। সে সুবিধার লোক না। তার পেশা মূলত মানুষকে টাকা দিয়ে সেটি সুদ খাওয়া। সালমানও তার কাছ থেকে টাকা ধার নিয়েছিল। তাই মাসে মাসে সুদসহ টাকা পরিশোধ করছে। কিন্তু ভাই ইয়াদানির সালমানের দোকানের উপর নজর রয়েছে। সে মূলত এই ধারের আদলে এই দোকানটি কিনে নিতে চায়। কিন্তু সালমান তাকে সাফ জানিয়ে দিয়েছে যে এই দোকান সে বিক্রি করবে না। ইয়াদানি ভালো করেই জানে যে এই দোকান সালমানের বাপদাদার নিশানি। সে কখনোই বিক্রি করবে না। তবুও ইয়াদানি বিভিন্ন কৌশল অবলম্বন করে, আর সে ওত পেতে থাকে কবে সে কিস্তি দিতে পারবে না আর দোকানটি সে লিখে নিবে। সালমানের কষ্ট হলেও সময় মতো সে তার কিস্তি পরিশোধ করে। তাই ভাই ইয়াদানি হতাশ হয়ে বারবার ফিরে চলে যায়। সালমানের দোকানে দীপক নামের একজন কাজ করে। তার বোনের বিয়ের জন্য সে গ্রামে চলে যাবে। সালমান তাকে মাসের টাকা পরিশোধ করে, জিজ্ঞেস করে সে কবে আসবে। দীপক বলে যে বোনের বিয়ের পর মা অসুস্থ, মায়ের সাথে সে কিছুদিন থাকতে চায়। সালমান তার মায়ের অসুস্থতার কথা শুনে বেতনের সাথে আরো কিছু টাকা দীপককে দিয়ে দেয়। দীপক প্রথমে নিতে না চাইলেও সালমান বলে দরকার আছে, নাও। পরে সালমান বাড়িতে চলে আসে। দেখানো হয় সালমান নিজের জন্য চা বানাচ্ছিল। তখন সালমানের ওয়াইফ তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তোমাকে চিন্তিত দেখছি।
প্রথমে সালমান বলতে চায় না। পরে তার ওয়াইফ বলে, আমি তো তোমাকে চিনি, বলো কি হয়েছে। সালমান ইয়াদানির কথা তার ওয়াইফকে বলে। সালমান বলে তার বাজারে আরো ৬টি দোকান রয়েছে, কিন্তু তার কেন আমার দোকানের উপর নজর দিতে হবে। সালমানের ওয়াইফ বলে, এগুলো নিয়ে দুশ্চিন্তা করতে হবে না, নিয়মিত কিস্তি দিলে সে কিছুই করতে পারবে না। আর এসব কথাগুলো সুফিয়া আড়াল থেকে শুনতে পায়। সালমান চা বানিয়ে নিজে ১ কাপ নেয় আর ওয়াইফকে ১ কাপ বানিয়ে দেয়। তার ওয়াইফ বলে, চা তোমার মতনই করা হয়েছে। সালমান মশকরা করে মিষ্টি হাসি দিয়ে বলে যে, না, তোমার মতন মিষ্টি হয়েছে। তখনই সোফিয়া এসে তার বাবা মার হাস্যোজ্জ্বল ছবি তোলে আর বলে, আমার বাবা মা পৃথিবীর শ্রেষ্ঠ কাপাল, তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া যাবে। পরে দেখা যায় সোফিয়া এই সব কথাগুলো নিজস্ব ভাষায় ডায়েরিতে লিখে রাখছে। সোফিয়ার মা নিজেও ছোটখাটো কাজ করে। সে একটি অর্ডার পেয়েছে হাতের কাজের। সে কাজটি রাত জেগে করছিল। সোফিয়া এসে তার মাকে জিজ্ঞেস করে, মা, রাত তো অনেক হয়েছে, এখন একটু রেস্ট নাও, ঘুমাও। সোফিয়ার মা সোফিয়াকে বলে যে, এরকম অর্ডার আল্লাহর রহমতে পেয়েছি। সোফিয়া তখন বলে যে, আল্লাহর রহমত একটু বেশি পেলে হয় না? আল্লাহ কৃপণতা কেন করে? সোফিয়ার মা কিছুটা বিরক্ত হয় আর সোফিয়াকে বলে যে, এরকম বলতে হয় না, বলার আগে কিছু চিন্তা ভাবনা করে কথা বলতে হয়। তারপর বলে, আচ্ছা, তোমার কলেজের ছবি আমাকে দেখাতে চেয়েছিলে। সোফিয়া তার মাকে তার কলেজের ছবিগুলো দেখায়। এখানে জানা যায় সোফিয়া ইঞ্জিনিয়ারিং পড়ছে, সে ছুটিতে বাড়িতে এসেছে। সোফিয়া তার মাকে একটি রোবটের ছবি দেখায়। তার মা জিজ্ঞেস করে, এই রোবট দিয়ে কি হবে, এই রোবট কি কাজ করে। সোফিয়া তার মাকে বলে যে, আমার মায়ের সেবা করবে, বলে সে তার মায়ের ঘাড় টিপে দিতে থাকে। মামের ভালোবাসা ফুটিয়ে তোলা হয়। সোফিয়ার বাবা অসুস্থ, তার শরীর কিছুটা খারাপ লাগছে, কিন্তু সালমানের তো দোকানে যেতে হবে। তার মাথায় কিস্তির চিন্তা, তার মেয়ের পড়াশোনার খরচ যোগাতে হবে। তাই সে অসুস্থ শরীর নিয়েই তার দোকানে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু বাড়ির সবাই তাকে নিষেধ করছিল, দোকানে যাওয়ার দরকার নেই, একটু রেস্ট নেওয়ার জন্য বলছিল সবাই। সালমান বলে যে, আমি যদি রেস্ট নেই তাহলে আমার পরিবার চলবে কিভাবে। এই বলে সালমান রওনা করে। সোফিয়া তার বাবার সাথে যায়। রাস্তায় দুই বাবা মেয়ে পছন্দের আইসক্রিম খায়। বাবা মেয়ের ভালোবাসা ফুটিয়ে তোলা হয় এখানে। সুন্দর একটি মুহূর্ত দেখানো হয়। এরপর দোকানে গিয়ে দোকান খুলে সালমানকে সোফিয়া বলে, বাবা তুমি বসো, আমি তোমার মাথায় একটু টিপে দেই। এখনো কোনো লোক আসেনি, আসতে দেরি হবে। বলে সোফিয়া তার বাবার মাথা টিপে দিচ্ছিল আর তার বাবার সাথে কথা বলছিল। হঠাৎ সালমান আর কোনো কথা বলছিল না। সোফিয়ার প্রথমে মনে হয় তার বাবা ঘুমিয়ে গিয়েছে, কিন্তু একটু পরে লক্ষ্য করে তার বাবা অসুস্থ হয়ে পড়েছে। সে দ্রুত পাশের দোকানের রাপ্তার কাকাকে ডেকে তার বাবাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে তারা জানতে পারে তার বাবা ব্রেন স্ট্রোক করেছে। তার শরীরের এক সাইড প্যারালাইজড হয়ে গিয়েছে। পুরো পরিবার একদম ভেঙে পড়ে। হাসপাতালে ট্রিটমেন্ট চলছে, পরিবারের কাউকে হাসপাতালে থাকতে হবে। সোফিয়া তার মাকে বলে যে, মা তোমরা বাসায় যাও, আমি এখানে আছি। সোফিয়ার সাথে রাপ্তার কাকাও থাকে। সোফিয়া রাপ্তার কাকাকে জিজ্ঞেস করে যে, কাকা, আসলে বাবা কেন কিস্তি নিয়েছিল? তুমি কি এই বিষয়ে জানো? আমাকে একটু বলবে? রাপ্তার বলে, করোনার ভিতর পরিবার চালানোর জন্য এই ইয়াদানি ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। করোনা পরবর্তীতে কারো কাছেই তেমন একটা টাকা পয়সা ছিল না। তাই তোমার বাবা এক প্রকার ফ্রিতেই সবার চুল কেটে দিয়েছিল আর বলেছিল যখন টাকা হবে তারা যেন দেয়। কিন্তু খরচ তো আর থেমে থাকেনি। তার পরিবারের খরচ, তোমার কলেজের ফি, সবকিছু মিলিয়ে তার মাথায় চাপ তৈরি হয়। তাই নতুন করে সে ইয়াদানি ভাইয়ের কাছে আবার ধার নেয়। কিন্তু ইয়াদানি ভাই সুযোগ বুঝে এইবার একটি শর্ত জুড়ে দেয়। শর্তটি হলো, যদি একবার কিস্তি সে দিতে না পারে তাহলে আগামী ৭ দিনের মধ্যে দোকানটি তাকে লিখে দিতে হবে। এখন বিপদের মুখে তোমার বাবা সব শর্তে রাজি হয়ে টাকা নিয়ে নেয়। তারপর থেকেই ইয়াদানি বিভিন্নভাবে ছলচাতুরি এবং প্রেশার ক্রিয়েট করে তোমার বাবার উপর সে যেন দোকান দিয়ে দেয়। আর তোমার বাবা এসব নিয়েই সবসময় চিন্তিত থাকত। হসপিটালে চিকিৎসা শেষে সালমানকে বাড়িতে নিয়ে আসা হয়। পরিবারে শুধু সালমান উপার্জনের ব্যক্তি ছিল। পুরো পরিবার ভেঙে পড়ে, হতাশায় ডুবে যায়। পরিবারের শুধু ৩টা মেয়ে। সোফিয়া বাধ্য হয়ে তার নিজের পড়াশোনা বাদ দিয়ে দেয়।
বিভিন্ন জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিতে থাকে, কিন্তু কেউই তাকে চাকরি দিচ্ছিল না। পরিবারের এই অবস্থা দেখে সোফিয়া কঠিন সিদ্ধান্ত নেয়। তার বাবার সেলুন সে নিজেই পরিচালনা করবে, কিন্তু ছেলেদের সেলুনে একটি মেয়ে কিভাবে কাজ করবে। তাই প্রথম সিদ্ধান্ত হিসেবে সোফিয়া খুব কষ্টে তার নিজের চুল কেটে ফেলে। পরের দিন সকালবেলা বাড়ির কাউকে না বলেই সেলুনে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে তার মা সোফিয়াকে দেখে প্রথমে বারণ করেছিল, কিন্তু বাধ্য হয়ে সে তাকে সেলুনে পাঠানোর জন্য রাজি হয়ে যায়। সোফিয়া ছেলেদের পোশাক পরে সেলুনে চলে যায়, আর এই কাজে সোফিয়াকে সাহায্য করে রাফতার কাকা। সোফিয়া দোকানে যায়, দোকান খোলে। রাফতার কাকাও সেখানেই ছিল। দোকান খোলার কিছুক্ষণ পরেই সেই আজাইরা লোকগুলো দোকানে চলে আসে। সোফিয়া তো মনে করে তারা চুল কাটার জন্য এসেছে, কিন্তু তাদের কথাবার্তা এবং আজাইরা গল্প দেখে সোফিয়া বুঝে যায় যে তারা আজারা এখানে বসে থাকার জন্য, আড্ডাবাজি করার জন্য এসেছে। সোফিয়া প্রথমে বিরক্ত হয়। সে রাপ্তার কাকার কাছে গিয়ে বলে যে তারা তো বিরক্ত করছে তাকে, তার দোকানে তো কাস্টমার আসবে না। রাপ্তার কাকা সোফিয়াকে বুঝে বলে যে তোমার বাবা থাকাকালীনও তারা এখানে এসে আড্ডা দিত এরকম। তোমার বাবা এইসব বিষয় খুবই এনজয় করত। তোমার বাবার সময় কেটে যেত। তুমিও তাদেরকে একটু সময় দাও, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। প্রথম দিন কেটে যায়। সোফিয়া বাড়িতে চলে যায়। তার মা আর বোন জিজ্ঞেস করে দিন কেমন কাটলো। সোফিয়া বলল ঠিকঠাক, কোনো সমস্যা হয়নি। আর সোফিয়া ফিরতেই তার মাকে বলে যে আমাকে কেউ চিনতেই পারেনি। সোফিয়া ফ্রেশ হয়ে তার বাবার কাছে বসে। সোফিয়া তার বাবাকে অসুস্থ অবস্থায় দেখে ইমোশনাল হয়ে পড়ে, কিছুটা কান্না করে। আর দোকানের এই সব বিষয়গুলো যা ঘটল রাতের বেলা বড় বোনের সাথে শেয়ার করে। পরের দিনে যথারীতি সোফিয়া আবার দোকানে যায়, দোকান খোলে। পরের সিনেই দেখা যায় চুল কাটার জন্য একজন ছেলে আসে। এই ছেলেটি রাপ্তারের দোকানেই বসে আড্ডা দেয়। ছেলেটি রাপ্তারের পরিচিত এবং সালমানের কাছ থেকেই চুল কাটাতো। ছেলেটির ছোটখাটো একটি র্যাপার টিম রয়েছে। রাপ্তারের যেহেতু মিউজিক ইনস্ট্রুমেন্টের দোকান, তারা সেখান থেকেই জিনিসপত্র কিনে। আর তাদের গান রাপ্তারকে মাঝে মধ্যে তার দোকানে এসে শোনায়। আর কিছুদিন ধরেই তারা নতুন একটি গান করার জন্য রিলিক্স খুঁজছিল। তাদের লেখা গান তেমন একটি তাদেরই পছন্দ হচ্ছিল না। রাপ্তারেরও সেরকম পছন্দ হতো না। ছেলেটির নাম আমান। দোকানে যেহেতু সালমান নেই, তাই সে চুল কাটাতে চায় না, রিস্ক নিতে চায় না। কিন্তু সোফিয়ার বিষয়টি ভালো লাগে না। সে বলে যে আমিও চুল কাটাতে পারি, কিন্তু আমান রিস্ক নিতে চায় না। সোফিয়া আর কথা বাড়ায় না। আমান এরপরে রাপ্তার কাকাকে বলে যে কাকা, আমি নতুন একটি গান তৈরি করেছি। আমার আগামীতে একটি পারফরমেন্স রয়েছে। রাপ্তার সহ ওখানে বসে থাকা সব লোকজনরা বলে যে ঠিক আছে, গানটি শোনাও। আমান তার গানটি শোনায়, কিন্তু সোফিয়ার গানটি পছন্দ হয় না। সোফিয়া বলে যে এই আজাইরা রিলিক্সে গান কেউ শুনবে না। আমান সোফিয়াকে বলে তাহলে তুমি দেখি একটি লাইন তৈরি করে বলো দেখি। সোফিয়া যেহেতু তার লেখালেখির অভ্যাস আছে, তাই সে এক দুই লাইন তাকে শোনায়। আমানের লেখাটি পছন্দ হয়ে যায়। আমান বলে সে যেন তার গ্রুপে জয়েন করে। সোফিয়া বলে তাহলে আগে চুল কাটাও, তারপরে আমি দেখছি। আমান সোফিয়ার কাছে চুল কাটে। তার চুল কাটাও পছন্দ হয়। আমান চুল কাটার জন্য তাকে টাকা দেয়, সাথে টিপসও দেয়। কিন্তু সোফিয়া টিপস নেয় না। আমানের বিষয়টি ভালো লাগে। আমান তাকে আর কিছু না বলে তখন সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় সেলুনের সামনে একটি সেলফি তুলে যায় সেলুনের নাম সহকারে। তার একটু পরেই দেখা যায় ভাই ইয়াদানি দোকানে এসেছে। সে দোকানে আসার পরে সোফিয়া তাকে তার পাওনা টাকা দেয়, কিন্তু তাতে ২,০০০ টাকা কম ছিল। ইয়াদানি সেই টাকা নিয়েই যেতে চায়। সোফিয়াকে কিছু কড়া কথাও সে বলে। তারপর বলে আসো আমার দাড়িটা একটু সাইজ করে দাও। সোফিয়া দাড়ি সাইজ করতে গিয়ে ইচ্ছাকৃত ইয়াদানির গাল কেটে ফেলে। তখনই সেখানে আমান চলে আসে। আমান সহ সেখানে বসে থাকা আজারের লোকেরা সবাই মিলে ওই বাকি ২,০০০ টাকা পরিশোধ করে ইয়াদানির টাকা, মানে সে মাসের কিস্তি পরিশোধ করে। সোফিয়া দোকান বন্ধ করে তার বাড়িতে যাচ্ছিল। আমান আর তার ফ্রেন্ড মোটরসাইকেল নিয়ে এসে সোফিয়াকে ভয় দেখায় এবং তার রিক্সা থামায়। সোফিয়া তো প্রথমে ভয় পেয়ে যায়। আমান বলে যে ভয় পেও না, আমরাই। আমানের সাথে থাকা বন্ধু বলে আরে তুমি মেয়ে মানুষ নাকি, ভয় পাচ্ছ কেন এরকম। কিন্তু এরা তো জানে না যে সোফিয়া অরিজিনালি মেয়ে। সাবদার নাম তার ছদ্মনাম। আমান সুফিয়াকে বলে যে তুমি আমাদের জন্য রিলিক্স লিখবে। সুফিয়া প্রথমে জিজ্ঞেস করে কেন, আমি এই কাজ কেন করব। আমান বলে তুমি আমাদের টিমে যোগ দাও, দিয়ে আমাদের জন্য গান লিখে দাও। সুফিয়া বলে যে এগুলো আজারা জিনিসের জন্য আমার হাতে টাইম নেই, বলে সে চলে যেতে চায়। আমান তখন বলে এর জন্য তোমাকে আমি টাকা দিব। সোফিয়া তখন একটু ভেবে বলে আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমি রাজি, কারণ সোফিয়ার তো এখন টাকার অনেক দরকার। পরের দিনে আমান তার টিমের সাথে সোফিয়াকে পরিচয় করায়।
সোফিয়া ছেলেদের জীবন খুব এনজয় করছিল, কারণ বাধা দেওয়ার কেউ নেই, কোথাও যাওয়ার জন্য সংকোচ বোধ করতে হচ্ছে না, নিজের ইচ্ছা স্বাধীন সে সবকিছু করতে পারছে, সেজন্য সে এগুলো এনজয় করছিল। আর এই বিষয়গুলো সে তার বোনের সাথে শেয়ার করে। অন্যদিকে সেলুনও খুব ভালো চলছিল, সোফিয়ার হাতের কাটিং সবাই পছন্দ করছিল, সোফিয়ার ভালোই ইনকাম হচ্ছিল। এদিকে আমানদের গ্রুপেও সে খুব ভালোই চলছিল, তাদের জন্য লিরিক্সও লিখে দিচ্ছিল। তারা একটি কম্পিটিশনে আসে, সেখানে আমান এবং আমানের ফ্রেন্ড মুক্তি ভাইয়ের সাথে একটু তেল মালিশ করে, কারণ মুক্তি টাকাওয়ালা লোক। আর সে মিউজিক ইন্ডাস্ট্রির লোক, সে নতুন নতুন গান কিনে নতুন নতুন রক স্টারদের ইন্ট্রোডিউস করে। আমান মুক্তি ভাইকে বলে যে তাদের গান যেন সে কিনে নেয় বা তাদেরকে ইন্ট্রোডিউস করে। মুক্তি তখন বলে যে তোমরা ভালো কাজ করো। মুক্তি ভালো কাজ দেখলে এমনি সেখানে উপস্থিত হয়ে যায় বলে সেখান থেকে চলে যায়। আর এদিকে গানের কম্পিটিশনে তাদের গান সকলে অনেক পছন্দ করে। আমান তার টিমের সকল সদস্য সহ সাবদারকেও সবার সামনে ইন্ট্রোডিউস করে দেয়। আর তখনই সোফিয়া মানে সাবদারের কাছে ফোন আসে যে তার বাবার জ্ঞান ফিরেছে, তার বাবা কিছুটা সুস্থ হয়ে উঠেছে। সিন চলে আসে তার বাড়িতে। সালমান এখন কথা বলতে পারছে। সালমান তার ওয়াইফকে জিজ্ঞেস করে দীপক কি ফিরেছে? তার ওয়াইফ বলে যে না, এখনো ফিরেনি। সালমান জিজ্ঞেস করে তাহলে দোকান কে চালাচ্ছে? আর তখনই সেখানে সোফিয়া হাজির হয়ে যায়। সোফিয়ার এই কাজকর্ম সালমান জানার পরে তার মেয়ের উপর গর্ববোধ করে। সোফিয়ার পরিবারে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করে। সোফিয়া আমানের গ্রুপের সাথে বসে আছে। আমানের ফ্রেন্ড সচরাচর তাদের গ্রুপের জন্য গানের লিরিক্স লিখে দেয়, কিন্তু যেহেতু সোফিয়া ভালো লিরিক্স লিখছিল তাই সোফিয়ার কাছ থেকে সকলে লিরিক্স চায়। এতে আমানের ফ্রেন্ড কিছুটা জেলাসি ফিল করে আর সোফিয়ার সাথে সে গন্ডগোল শুরু করে দেয়। এক পর্যায়ে সোফিয়া যেখানে বসেছিল সেখানে রক্তের দাগ দেখা যায়, তার মানে সোফিয়ার পিরিয়ড হয়েছে। কিন্তু এরা তো জানে সোফিয়া ছেলে। সোফিয়া দ্রুত ওয়াশরুমে চলে যায়। আমানের গ্রুপে একজন মেয়েও ছিল। সে আসলে বুঝতে পারে যে সাবদার আসলে সাবদার নয়, সে আসলে একজন মেয়ে। কিন্তু সোফিয়া সম্পর্কে সে কিছুই জানতো না। মেয়েটি সবকিছু বুঝতে পেরে সোফিয়াকে প্যাট দেয়। সোফিয়া ওয়াশরুম থেকে বের হয়ে শুনতে পায় আমানের ফ্রেন্ড বলছে যে সাবদার যদি এখানে থাকে তাহলে আমি এই গ্রুপে থাকবো না। সাবদার সেখানে চিৎকার দিয়ে বলে যে আমি তোমাদের গ্রুপে ইচ্ছা করে আসিনি, তোমরা থাকো তোমাদের গ্রুপ নিয়ে, বলে সেখান থেকে চলে যায়। সিন চলে আসে সালমানের কাছে সোফিয়ার বাড়িতে। সোফিয়ার মা যে কাপড়টি এতদিন ধরে বুনছিল মানে হাতের কাজ যেটি অর্ডার পেয়েছিল, কালকেই অর্ডার পূরণ করতে হবে। আর এদিকে মাসের কিস্তিও দিতে হবে। তাই সোফিয়ার মা দিনরাত পরিশ্রম করছিল। সে গত দিন থেকে এই কাজটি একদম নাওয়া খাওয়া বাদ দিয়ে করা শুরু করছে। আজকেও সে সারারাত কাজ করবে এবং কাজ শেষ করে ঘুমিয়ে যাবে। সোফিয়ার মা কাজ করতে করতে একটু টায়ার্ড ফিল করে আর রাতের বেলা মোমবাতি জ্বালিয়ে সে কাজ করছিল। সে টায়ার্ডনেস কাটানোর জন্য চা করার জন্য রান্নাঘরে যায়। আর তখন সালমান ঘুমের ঘোরে হাত নড়ায় আর সেখানেই মোমবাতিটি পড়ে যায়। সেই হাতের কাজের কাপড়ে আগুন ধরে যায়। সালমান ঘুম থেকে জাগা পেয়ে দেখতে পেয়ে তার ওয়াইফকে ডাকাডাকি শুরু করে এবং তার দুই মেয়েকে ডাকাডাকি শুরু করে। তারা এসে কোনোভাবে সালমানকে সেখান থেকে নিয়ে যায় আর সেই আগুন নিভায়। পরের সিনে দেখা যায় যে সোফিয়ার মা একদম ভেঙে পড়ে, কারণ দীর্ঘদিনের কষ্ট। সে ওই কাপড়ের সাথে তার নিজের স্বপ্নও বুনছিল। সে চিন্তা করছিল যে তাদের কষ্ট এই অর্ডারের টাকা দিয়ে কিছুটা লাঘব হবে। মা মেয়ে দুইজনেই কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে ইয়াদানি ভাই তার কিস্তি না পেয়ে এই দোকান ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যায়। সাবদার মানে সোফিয়া অনেক টেনশনে ভুগছিল, তার পুরো পরিবারই টেনশনে ছিল। এর মধ্যেই আমান চলে আসে সোফিয়ার কাছে তার গ্রুপে যোগ দেওয়ার জন্য, কিন্তু সোফিয়া তো নিজের টেনশন নেই, অস্থির হয়ে আছে। আমানের কথা তার ভালো লাগে না, সে তার গ্রুপে যেতে চায় না। সোফিয়া আমানকে বলে যে তোমাদের নিজের স্বপ্ন তোমরা নিজেরা পূরণ করো, আমাকে এর ভিতর টেনো না। আমান কিছুটা রাগ করে আর রাগ করে যাওয়ার সময় আমান সালমানকে নিয়ে বলে যে সালমানের এই দোকানে এমন কি আছে? সালমান তো এই দোকানে নিজের সারা জীবন কষ্টই করে গেল, এই দোকান কাউকে কোনো কিছু দেয়নি, বলে আমান চলে যাচ্ছিল। সাবদার মানে সোফিয়া অনেক ক্ষিপ্ত হয়ে যায় আর বলে যে সালমান এই দোকান তার নিজের যোগ্যতাই করেছে আর তার পরিবার লালন পালন করেছে, তোদের মতন হাত ভিক্ষা করেনি কারো কাছে, কারো উপকার নিতে চায়নি।
আমান আরো বেশি ক্ষিপ্ত হয়ে সেখান থেকে চলে যায়। গ্রুপ মেম্বাররা যখন জানতে পারল যে সোফিয়া কোনোভাবেই গ্রুপে আসবে না, তখন গ্রুপের ওই মেয়েটি সোফিয়ার সাথে দেখা করার জন্য তার বাড়িতে যায়। আর সেখানে গিয়ে সে পরিবারের সকল কিছু জানতে পারে। মেয়েটি নিজে সবকিছু জানে, কিন্তু গ্রুপ মেম্বারদের কিছুই জানায় না। তারা সকলে মিলে তাদের কম্পিটিশনে, মানে নতুন যে কম্পিটিশনে তারা যেতে চায়, বা সেই কম্পিটিশনে তারা যদি জিতে তাদের নাম ফ্রেম দুটোই হয়ে যাবে। তারা গ্রুপ মেম্বাররা সেই কম্পিটিশনে চলে যায়, কিন্তু সেই কম্পিটিশনের একটি শর্ত ছিল। র‍্যাপ তৈরি করার জন্য ৪৫ মিনিটের একটি সময় দেওয়া হবে, আর এক একজনকে এক এক টপিকসের উপর র‍্যাপ গানটি করতে হবে। ইনস্ট্যান্ট ৪৫ মিনিটের উপর সেটি লিখতে হবে এবং র‍্যাপ করতে হবে। আমানের গ্রুপের টপিকস ছিল ধুলো। আমানের ফ্রেন্ড অনেক চেষ্টা করেও সে র‍্যাপ লিখতে পারছিল না। তাই তারা বাধ্য হয়ে সাবদার, মানে সোফিয়াকে কল করে। সাবদার সেখানে মেয়েদের ড্রেস পরে চলে আসে। গ্রুপ মেম্বাররা সবাই তো অবাক হয়ে যায়, জিজ্ঞেস করে, তুমি মেয়েদের কাপড় কেন পরেছো? সোফিয়া তখন বলে যে এটি পরে জানাবো, আগে দেখি কি টপিকসের উপর আমাদের স্ক্রিপ্টটি লিখতে হবে। সোফিয়া তার নিজের যোগ্যতায় তার মেধা খাটিয়ে খুব সুন্দর একটি স্ক্রিপ্ট লিখে দেয়। কম্পিটিশনে তাদের গ্রুপ সেই গানের উপর পারফরম্যান্স করে। সেখানে থাকা সকলেই সেই গানটি অনেক পছন্দ করে, সেই র‍্যাপটি অনেক পছন্দ করে। এই গান পরিচালনা যখন এরা করছিল, তখন মুক্তি ভাইও সেখানে ছিল। মানে ওই যে মিউজিক ডোনার, তারও এই গানটি অনেক পছন্দ হয়ে যায়। গানটি শেষ করার পরে রেজাল্টে যখন তারা জিতে যায়, মানে সকলের পছন্দ হয়ে যায়, তারপরে সুপিয়ার কাছ থেকে এরা সবকিছু শুনে নেয়। এরপরই সেখানে মুক্তি ভাই আমানের কাছে এসে বলে, তোমরা তোমাদের গানটি আমার কাছে বিক্রি করো, তাহলে ইনস্ট্যান্ট আমি ১.৫ লাখ টাকা দিব তোমাদের। আমান আর গ্রুপ মেম্বাররা চিন্তাভাবনা করে সেই গানটি বিক্রি করে দেয়। মূলত সোফিয়ার জন্যই সেই গানটি ওরা বিক্রি করে, কারণ সালমানের দোকান বাঁচাতে হবে। আর এই গানটি তো সোফিয়াই লিখেছে। পরে দেখা যায় সোফিয়া আর সালমান ভাই আদানির কাছে গিয়ে এই টাকাটি দিয়ে দোকানটি সেভ করে নেয়। আর সকলে মিলে দোকানটি আপডেট করে, দোকানের টেমপ্লেট চেঞ্জ করে সকলে মিলে। দীপকও দোকানে চলে এসেছে। সালমান তার মেয়ের হাত ধরে নিজের প্রতি গর্ববোধ করে। অন্যদিকে আমানের গ্রুপও সবখানে ফেমাস হয়ে গিয়েছে। এইভাবেই সিনেমাটি এখানে শেষ হয়। সিনেমাটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লেগেছে। তোমরা চাইলে এই সিনেমাটিও দেখতে পারো। আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।